সরাসরি বিধাননগর আদালত চত্বরে, তার কারণ কণ্ঠস্বরের নমুনা দিতে কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই বিধাননগর আদালতে, এবং অত্যন্ত জরুরি তদন্তের ক্ষেত্রে এই কণ্ঠস্বরের নমুনা ভয়েস স্যাম্পল টেস্ট, যে নমুনা যখন চাওয়া হয়েছিল তারপর জল গড়ায় আদালতে। আজ বিধাননগর আদালতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন সেই সময়ের ছবি বোঝার চেষ্টা করবো। একবার অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, সকাল থেকে একটা সাজো সাজো রব, প্রচুর সংবাদ মাধ্যমের সবাই সেখানে অপেক্ষা করে রয়েছেন এবং প্রচুর নিরাপত্তার ব্যবস্থা ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন কিছুক্ষণ আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিতরে ঢুকে গেলেন। কেমন দেখলে বডি ল্যাঙ্গুয়েজ? তার সঙ্গে আর কে ছিলেন? আইনজীবী ছিলেন তার সঙ্গে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 11:48 নাগাদ বিধাননগর যে আদালত, সেই বিধাননগর এসিজিএম আদালত, সেখানে এসে পৌঁছন এবং তার সঙ্গে তার আইনজীবী যেমন ছিলেন, পাশাপাশি দেখা গেল দলীয় কর্মী সমর্থক তারা কিন্তু কয়েকজন মাত্র বাইরে এসেছেন। এবং দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ অন্য দিনের মতো একেবারে, যেদিন কোনো দিন তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া হয়, অর্থাৎ ইডি বা সিবিআই তাকে যেবার জিজ্ঞাসাবাদ করেছে যেরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল, আজকে কিন্তু একই রকম বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করা যায়। এবং বিধাননগর আদালত কক্ষের বাইরে তিনি যখন তার গাড়ি এসে থামে, এরপরে পায়ে হেঁটে সরাসরি অন্য একটি গেট দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ভিতরে নিয়ে যাওয়া হয়। বিধাননগর পুলিশের পক্ষ থেকে দেখা গেল সকাল 10টা থেকে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আজকে কণ্ঠস্বর নমুনার জন্য তিনি আসবেন, এটা কিন্তু পুলিশের কাছে খবর ছিল। তার কারণ তার না এসে কোনো উপায় ছিল না। আদালত হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যদি এই কণ্ঠস্বর নমুনা পরীক্ষায় সহযোগিতা না করেন, সেই রক্ষা কবচ কিন্তু প্রত্যাহার করা হবে। এবং সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি দেখা গেল বিধাননগর আদালত, সেখানে 11:48 এসে পৌঁছলেন। দুপুর 12টার মধ্যে তার আসার কথা ছিল, যেহেতু তিনি আজকে যদি কোনো ভয়েস স্যাম্পল টেস্ট হয় বা কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করা হয়, সেক্ষেত্রে নিয়ম অনুসারে আদালত কক্ষে জানাতে হয় আইনজীবী মারফত যে তিনি উপস্থিত রয়েছেন। এবং ইতিমধ্যে একটা খবর তোমায় দিয়ে রাখি যে আদালত কক্ষের বাইরে অর্থাৎ ভিতরে একটি ঘর, রেকর্ডিং ঘর কিন্তু ইতিমধ্যে রেকর্ডিং ঘরের বিষয়ে জানবো। অনুপ, এই রেকর্ডিং ঘরের বিষয়ে জানবো, সেখানে কিভাবে রেকর্ডিং হবে, কিভাবে ভয়েস স্যাম্পল টেস্ট হবে জানবো। তবে তার আগে একবার শুনিয়ে রাখতে চাইবো যে অভিযোগ কি ছিল তার বিরুদ্ধে, কি অভিযোগ, যিনি অভিযোগ করেছিলেন, অভিযোগ শোনা যায়। আশা করি উনি আসবেন, কারণ দুবার আসেননি, তো আজকে উনি আসবেন। যত যাই হোক, উনি এমপি হন বা যেই হন, আদালতের কাছে সবাই সমান। তো আদালতের নির্দেশ ওনার পালন করাটা কর্তব্য, আমাদেরও যেমন কর্তব্য। উনি এমপি হতেই পারেন, ওনারও এটা কর্তব্য। আমি অভিযোগ করেছি এবং এই অভিযোগের একটা পার্টে আজকে ওনাকে গলার ভয়েস স্যাম্পল দিতে হচ্ছে, আরেকটা পার্ট আছে সেটা এখনো অব্দি তদন্ত হয়েছে। ওটা রিজু দত্তকে ডাকা হয়েছিল, তৃণমূলের যিনি সাসপেন্ডেড মুখপাত্র, ওনার বয়ান রেকর্ড হয়ে গেছে। বিজেপির একজন বিধায়ককে ডাকা হয়েছিল, তারও বয়ান রেকর্ড হয়ে গেছে। ওই পার্টটা এখনো অব্দি কোর্টের সামনে আসেনি। আমরা আজকে শুধুমাত্র ওনার ভয়েস স্যাম্পলটার জন্যই আমাদের আজকে টার্গেট। যদি উনি আসেন ভালো, না আসলে কোর্ট আছেন, মহামান্য কোর্ট যা বলার বলবেন। না, তিনি এসেছেন 11টা বেজে ঠিক 48 তিনি এসেছেন। 49 তিনি ঢুকে পড়েছেন আদালত চত্বরে। তো তাকে ভয়েস টেস্ট দিতে হবে, কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। কেন? তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, সেই অভিযোগ কি ছিল? অভিযোগ ছিল তার একটি বক্তব্য ঘিরে বা তার একটি ভাষণ ঘিরে। সেই ভাষণ কি বলেছিলেন সেখানে শুনুন। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করব আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়। ভোটের আগে 12ই এপ্রিল 2026 এই মন্তব্য, সেই মন্তব্য তার কিনা আইনি দিক থেকে সবকিছু তথ্য প্রমাণ নমুনা সবকিছু একসঙ্গে আদালতের হাতে তুলে দেওয়ার জন্য এবার তার ভয়েস স্যাম্পল টেস্ট, যার জন্য তিনি আদালতে পৌঁছে গিয়েছেন। সেখানে রয়েছেন অনুপ, এই যে ভিতরের রেকর্ডিং রুমের কথা বলছিলে তুমি, আমি এই রেকর্ডিং রুমের কথা একটু জানতে চাইবো যে তার ভয়েস স্যাম্পল টেস্ট কিভাবে হয়।
দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় 11:48 তিনি এসে পৌঁছলেও দুপুর 12টার মধ্যে যেহেতু তাকে আসতে বলা হয়েছিল, আদালত কক্ষে প্রথমে তার আইনজীবী মারফত যেমন জানাতে হবে তিনি উপস্থিত রয়েছে এবং ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। এই প্রোটোকল যেমন নিয়ম আইন অনুসারে মানতে হয়, এবং অন্যদিকে দেখা যাবে আদালত কক্ষের ভিতরে একটি আলাদা ঘর ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে, যেখানে কোনো রকম আওয়াজ বা শব্দ হবে না, একদম বন্ধ একটি ঘর, যেখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন, এফএসএল আধিকারিক, ফরেন্সিক আধিকারিক তারা উপস্থিত থাকবেন, এবং সিআইডির যারা অফিসিয়াল তদন্তকারী আধিকারিক তিনি উপস্থিত থাকবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানেই কিন্তু তার রেকর্ডিং করা হবে, অর্থাৎ 100 শব্দের একটি স্ক্রিপ্ট বলতে হবে। অর্থাৎ যে মন্তব্য যেমন তিনি করেছিলেন যে 4 তারিখের দুপুরের পরে রবীন্দ্রসঙ্গীতের মাঝে হালকা করে ডিজে বাজানো হবে, যা উস্কানিমূলক মন্তব্য এমনটা বলা হয়েছিল। কিন্তু এই মন্তব্য তিনি যেমন স্বীকার করেছিলেন যে তারই কণ্ঠস্বর, তাই জন্য তিনি নমুনা দিতে চান না। কিন্তু তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে এই সমস্ত কিছু, তার যে বক্তব্য একদিকে যেমন, অন্যদিকে এই যে তার কণ্ঠস্বর নমুনা, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেগুলো আদালতে পেশ করা হবে, ঠিক তেমনই আদালত কক্ষের ভিতরে একইভাবে একটি রেকর্ডিং রুম রাখা হয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক দুপুর 1:30টার পরে অর্থাৎ 2টো নাগাদ সেখানে পৌঁছবেন। এই বদ্ধ যে ঘর, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন। 100 শব্দের একটি স্ক্রিপ্ট বলতে হবে, যেটা রেকর্ডিং করা হবে। পরবর্তী ক্ষেত্রে এফএসএলের পক্ষ থেকে সেটা ল্যাবে পাঠানো হবে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, যে উস্কানিমূলক মন্তব্য ছিল, রবীন্দ্রসঙ্গীতের মাঝে হালকা করে ডিজে বাজানো হবে, সেই সমস্ত মন্তব্য যেমন তার ছিল কিনা এই কণ্ঠস্বরের নমুনা কিন্তু ল্যাবে পরীক্ষা করা হবে। তার পরবর্তী ক্ষেত্রে সেই এফএসএলের পক্ষ থেকে রিপোর্ট দেওয়া হবে। কিন্তু ইতিমধ্যে বিধাননগর যে এসিজেএম আদালত চত্বর, সেই ভিতরে এর একটি ঘর রাখা হয়েছে, যে বদ্ধ ঘর, যেখানে তদন্তকারী সিআইডি যারা আধিকারিক, ঘর, একটি সাউন্ড প্রুফ ঘর, যে ঘরে রেকর্ড করা হবে উন্নত মানের অডিও রেকর্ডিং এর মাধ্যমে, উন্নত মানের অডিও রেকর্ডিং এর মাধ্যমে কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে। এবং ফরেনসিক পরীক্ষার জন্য এক্ষেত্রে 100 শব্দ রেকর্ড করা হয়, কমপক্ষে 100 শব্দ রেকর্ড করা হয়। এবং যাতে ধারাবাহিকতা বজায় থাকে তার জন্য একই শব্দ ফের রেকর্ড করা হয়, আর রেকর্ড করার ভয়েস স্যাম্পল পাঠানো হবে এরপর সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে। কেন সেন্ট্রাল ফরেনসিক ল্যাব? তার কারণ সেখানকার পদার্থবিদ্যা বিভাগ, সেখানে কণ্ঠস্বরের নমুনা ম্যাচ করানো হবে, অর্থাৎ ম্যাচ করছে কিনা দেখা হবে, নমুনা মিলিয়ে দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন, আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। আজকে উনার অ্যাডভোকেট মামলার একদম শেষ মুহূর্তে, যেটা উনি একটা আস্তে করে উনি একটা অ্যাপিল করেছিলেন, যে উনার এই ভয়েস স্যাম্পল উনি দেবেন, কিন্তু সেটা যেন অন্য কোনো এজেন্সি না নেন। তো সেটা শোনার পরে আমরা কোর্টরুমে সবাই আমরা খুব হাসাহাসি করেছি, এবং মহামান্য বিচারপতি উনি শুনে আর একটি শব্দ ব্যয় করেননি, জাস্ট ফাইলটা উনি রেখে দিয়েছেন। তো ওনার ভয় কিসে? উনি তো জীবনে কোনোদিন দুর্নীতি করেননি বলে দাবি করেন। ডিজে মামলায় হাইকোর্টের তীব্র ভৎসনা, রেহাই মিলল না, কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 15 জুলাই বেলা 12টার মধ্যে গলার স্বরের নমুনা দিতে হবে তৃণমূল সাংসদকে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর। ডিজে মামলায় অভিষেককে কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ দেয় আদালত। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ডিজে মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, কণ্ঠস্বরের নমুনা কখন দেবেন? সবকিছুর সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে রক্ষা কবচ প্রত্যাহার করব, নির্দেশ জারি করব, আপনি তদন্তে সহযোগিতা করছেন না। পুলিশের নোটিশে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন, না হলে মামলা খারিজ করে জরিমানা করব, নির্দেশ প্রত্যাহার করব। হ্যাঁ কি না উত্তর দিন। 21শে মে রক্ষা কবচের যে নির্দেশ দিয়েছিলাম তা প্রত্যাহার করব, সেটা না চাইলে কণ্ঠস্বরের নমুনা দিয়ে আসুন।
তখন অভিষেকের আইনজীবী সওয়াল করেন, দয়া করে আমাকে 2 মিনিট বলতে দিন, তারপরে আদালত নির্দেশ দিক। আমার মক্কেল স্বীকার করেছেন সেটি তাঁর কণ্ঠস্বর। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, প্রয়োজন বুঝেই নির্দেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তা পালন করতে হবে। তদন্তে সহযোগিতা করবেন, সেই কারণেই রক্ষা কবচ। তখন বলতে চেয়ে 2 মিনিট সময় চান অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি বলেন, 23শে জুন কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। আমার মক্কেল মন্তব্যের দায়বদ্ধতা স্বীকার করছেন, একবারও দাবি করেননি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশে রক্ষা কবচ হয়েছে। নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়ার সময় আমার মক্কেলের বক্তব্য শোনা হয়নি, ওই নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমার মক্কেল তদন্তে সহযোগিতা করবেন, শনিবার বিকেল 3টের মধ্যে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন। এরপরে অভিষেকের আইনজীবীর আর্জি, তার মক্কেলকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা যেন না ঘটে। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ডিম ছোড়ার ঘটনা বন্ধ হওয়া উচিত। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বলেন, জনতাকে নিয়ন্ত্রণ করা উচিত যাতে ডিম ছোড়ার মতো ঘটনা না ঘটে। অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আদালত একটি নির্দেশ জারি করেছে, রক্ষা কবচ পেয়েছেন। অন্যদিকে একই বিষয়ে ম্যাজিস্ট্রেটের নির্দেশকে চ্যালেঞ্জ করে নতুন মামলা, এটা কি ধরনের আচরণ? নির্দেশে স্পষ্ট বলা ছিল তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্তকারী সংস্থা যদি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়, সেটাও নির্দেশের মধ্যেই পড়ে। সবশেষে অভিষেকের আইনজীবী আবেদন করেন, তার মক্কেলের কণ্ঠস্বরের নমুনা যেন অন্য এজেন্সির হাতে না যায়। যদিও এই আবেদনের প্রেক্ষিতে কোনো মন্তব্য করেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। শেষ পর্যন্ত মামলা প্রত্যাহার করে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। উনার ভয় কিসে? উনি তো জীবনে কোনোদিন দুর্নীতি করেননি বলে দাবি করেন। উনি তো ফাঁসির মঞ্চে রেডি করে রেখেছেন যে কোনো সময় উনি ফাঁসির মঞ্চে চলে যাবেন। তো ওনার তো এত বড় যখন তার বুকের পাটা, তা উনি তো ভয় পাচ্ছেন কেন? কোথায় ওনার ভয়? কালীঘাটের কাকু বলেছেন ওনাকে কেউ ছুতে পারবেন না। আমি শুধু ছুঁইনি, ওনাকে আমি মাথায় হাতও রেখে দিয়েছি। অভিষেক ব্যানার্জি, আপনি যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে হুমকি দিয়েছেন, শুধু হুমকি দেওয়া নয়, আপনার দলের লোকেরা, আপনার গোষ্ঠীর লোকেরা যেভাবে অত্যাচার করেছে, তার বিচার তো করতেই হবে। সুতরাং আপনার যদি গলার কণ্ঠস্বর যদি ম্যাচ করাতে হয়, সেটা যদি আদালত বলে আপনাকে যেতে হবে, আপনি চ্যালেঞ্জ করছেন কেন? কিসের ভয় পাচ্ছেন? আপনাকে আদালতের সামনে যেতে হবে, বাংলার মানুষকে উত্তর দিতে হবে। নিউজ 18 বাংলা। ঘোর অন্ধকারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্তত তার আইনজীবীর বক্তব্য তো সেরকমই। রক্ষা কবচ চেয়ে ফের হাইকোর্টে নতুন মামলা, গ্রেপ্তারির আশঙ্কা, পরপর এফআইআরে। তো কি হলো হাইকোর্টে? আর হাইকোর্টের পর্যবেক্ষণ কি এক্ষেত্রে? কোনো রকম কোনো অন্তর্বর্তী নির্দেশ কি পাওয়া গেল? হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের সাংসদ, যিনি কার্যত একটা ডায়মন্ড মডেলের নামে রাজ্য প্রশাসনের একটা সমান্তরাল প্রশাসন তৈরি করেছিলেন ডায়মন্ড হারবার লোকসভার 7 বিধানসভা জুড়ে। সেই 7 বিধানসভার বিভিন্ন থানায় প্রতিদিনই বিভিন্ন ধরনের অভিযোগ আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, এবং এই জায়গা থেকেই কোথাও একটা গ্রেপ্তারের আশঙ্কা করছেন, পুলিশের একতরফা পদক্ষেপের আশঙ্কা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে একটি মামলা করেছেন, এবং সেই মামলাতে তাঁর তরফে সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের দিকপাল আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ, তিনি ভার্চুয়ালি এই মামলায় উপস্থিত ছিলেন, এবং তিনি জানান যে সম্পূর্ণভাবে আমরা, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়রা অন্ধকারে রয়েছে। প্রতিদিন তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে, কারণ গত কয়েকদিন আমরা দেখছি কখনো ডায়মন্ড হারবার, কখনো রবীন্দ্রনগর, কখনো বা বিষ্ণুপুর, একাধিক থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। এবং যারা এই সমান্তরাল প্রশাসন ডায়মন্ড মডেলের ভয়ে এতদিন মুখ খুলতে পারেন নাই, তারাই বিভিন্ন অভিযোগ করছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে কত এফআইআর এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্য পুলিশে দায়ের হয়েছে তা নিয়ে সন্দিহান, তার সংখ্যা জানেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী নির্দেশ দাবি করে তারা মামলা করেছিলেন, কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য এক্ষেত্রে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল দিল্যদল ভট্টাচার্য সাবমিশন করেন যে এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি এই মামলায় সওয়াল করবেন সুরজিৎ নাথ মিত্র, তাই তাদের জন্য কিছুটা সময়। এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কতগুলি এফআইআর রুজু হয়েছে রাজ্যের বিভিন্ন থানায়, সেই সংক্রান্ত রিপোর্ট কিছুটা অবশ্যই রয়েছে, কিন্তু আদালতে রাজ্যই
দিতে চায় এই সংশ্লিষ্ট রিপোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কত ক্রিমিনাল কেস বা অন্য ধরনের মামলা রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে রাজ্যকে সময় দেওয়া হোক এবং তারপরই বুধবার আগামী 22শে জুলাই এই মামলা শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছে এবং রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল দিল্লদল ভট্টাচার্যের সাবমিশন মতো রাজ্য ওই দিন রিপোর্ট দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো পর্যন্ত রাজ্যে কতগুলি এফআইআর দায়ের হয়েছে বা তার বিরুদ্ধে কতগুলি মামলা চলছে। কিন্তু যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্যকে যে তাঁরা সম্পূর্ণভাবে অন্ধকারে, এই অন্ধকার আদতে এই কোন একটা ঘোর অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছেন ডায়মন্ড হারবারের দোর্দণ্ড প্রতাপ সাংসদ, তিনি ডায়মন্ড মডেলের পথপ্রদর্শক, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারের আশঙ্কায় রক্ষা কবচে তাই নতুন মামলা করলেন, যদিও কোন রকম অন্তর্বর্তী নির্দেশ এদিন দেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। অতনু। অভিযোগ হলদিয়া বন্দরে কয়লা দুর্নীতির। কলকাতা থেকে গ্রেপ্তার ব্যবসায়ী আশরাফ শেখ। এই আশরাফ শেখ কিভাবে হলদিয়া বন্দরে কিভাবে কয়লা দুর্নীতির সঙ্গে জড়িত, কত টাকার দুর্নীতি, কি হয়েছিল, কলকাতার আবাসন থেকে গ্রেপ্তার করা হয়েছে এই আশরাফ শেখকে। হলদিয়া বন্দরে কয়লা দুর্নীতি ঠিক কত টাকার হয়েছিল, কি হয়েছিল, তদন্ত কোন জায়গায়? আমার সঙ্গে সুজিত আছে সরাসরি। সুজিত, আশরাফ শেখ তো গ্রেপ্তার, কত টাকার দুর্নীতি, কিভাবে দুর্নীতি হয়েছিল, এই তদন্ত কোন পথে এগোচ্ছিল? কয়েক কোটি টাকার দুর্নীতি অতনু, এবং সিসিটিভি মারফত দেখা গেছে যে কয়লা এই যে চুরি করা বা বলা যায় যে কয়লাকে ছিনতাই করা গাড়ি থেকে, সেটা বন্দরের ভেতরে বাইরে যেটা চলছিল সেটা কিন্তু সামনে আসে এবং অভিযোগ সামনে আসে। তদন্তে নামে পুলিশ, নিশ্চিত হয় পুলিশ, হলদিয়া থানার পুলিশ, তারপরে কিন্তু এই বলা যায় গ্রেপ্তার করা হয় এবং তার পাশাপাশি ওই সংস্থার এক সুপারভাইজার এবং গাড়ির এক চালককেও গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে হলদিয়া জুড়ে, শিল্পাঞ্চল হলদিয়া একটা বড় খবর। কারণ বেসরকারি এই সংস্থা, যে সংস্থার কর্ণধারকে গ্রেপ্তার করা হয়েছে, তার নিজের রাজনৈতিক পরিচয় নেই ঠিকই, কিন্তু তার পরিবারের বলা যায় যে রাজনীতিক একটা পরিচয় রয়েছে। তার বাবা সিপিএমের প্রাক্তন পুরসভার কাউন্সিলর ছিলেন, তার নিজের ভাই তৃণমূলের তাবড় নেতা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আসগর আলী, মুজাফফর শেখের ছেলে এবং আসগর আলীর দাদা, তার পরিচয় ব্যবসায়ী, তিনি কিন্তু ব্যবসাদার। তার সংস্থার বিরুদ্ধেই অভিযোগ ওঠে কয়লা দুর্নীতির, গুরুতর অভিযোগ। অভিযোগটা কোথায় না হলদিয়া বন্দরে, এবং এরকম একটা নিরাপত্তার চাদরে থাকা, ঘেরাটোপে থাকা জায়গায় কয়লা চুরি, এবং সেই ঘটনায় অভিযোগ উঠছে সে তার সংস্থার নাম, তার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে তদন্ত করে পুলিশ কিছুক্ষণ আগে এক গাড়ি চালক এবং সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই হলদিয়া আদালতে তাদের তোলা হবে, মোট 3 জনকে তোলা হবে, মালিক এবং আরও 2 জনকে। এই বিষয়টি সামনে আসার পর থেকে কিন্তু বলা যায় আরও অভিযোগ সামনে আসছে। অভিযোগ এই সংস্থার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, পুলিশ সূত্রের খবর সেই সব অভিযোগও কিন্তু খতিয়ে দেখা হবে। তাই তারা পুলিশ রিমান্ডে নিতে চায়। এখন আদালত কি নির্দেশ দেয় এবং সেই আদালতে তোলার পর সবটা পরিষ্কার হবে অতনু। তবে কোটি কোটি টাকার কয়লা দুর্নীতি, হলদিয়া বন্দরের মতো জায়গা, শিল্পাঞ্চল হলদিয়ার মতো জায়গায় এ ধরনের অভিযোগ, যে বলা যায় দুর্নীতি নিয়ে যে অভিযোগ উঠলেই পালাবদলের পর যেভাবে পদক্ষেপ নিচ্ছে নতুন সরকার, সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর জেলা নন্দীগ্রামের জেলায় শিল্পাঞ্চল হলদিয়াতেও দেখা গেল। এখন দেখার এই তদন্তে নেমে পুলিশ আরও কি জানতে পারে অতনু। প্রায় 4 কোটি টাকা জালিয়াতি, 3 জন গ্রেপ্তার। এই যে 4 কোটি টাকার ঋণ জালিয়াতি কিভাবে করা হয়েছিল, 3 জনকে গ্রেপ্তার করাই বা হলো কিভাবে,
দেবাশিস আছে সরাসরি আমার সঙ্গে। দেবাশিস, এই তিনজন গ্রেপ্তার, এখনো পর্যন্ত তিনজন গ্রেপ্তার, 4 কোটি টাকার ঋণ জালিয়াতি, কিভাবে এই জালিয়াতি করা হয়েছিল? দেখো, এখনো পর্যন্ত এই যে জালিয়াতি 2018 সালের ব্যাংক জালিয়াতির মামলায় কলকাতা পুলিশের সিট গঠন করা হয়েছিল, সেই সিটের তরফ থেকে তদন্ত শুরু হয়। গতকাল রাত্রিবেলা হাওড়ার যে এক ব্যবসায়ী, ইতিমধ্যে হোটেল ব্যবসায়ী মানস রায় এবং তার ভাই এবং তার ভাইপো, অর্থাৎ তিনজনকে ডুমুরচলা চত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় 1.5 কোটি টাকার ক্যাশ। অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেই যে মানস রায়ের যে হোটেল নক্স বলে পরিচিত, সেই নক্স রেসিডেন্সি, যে হোটেলে কিন্তু মানস রায় তিনি থাকতেন, তার বাড়ি বা তার ফ্ল্যাট ডুমুরচলা চত্বর থাকলেও তিনি কিন্তু এখানেই থাকতেন। প্রথমে সিটের আধিকারিকরা তারা এখানে আছেন এবং এখানে তল্লাশি চালানো হয় এবং এখান থেকেই 1.5 কোটি টাকা উদ্ধার হয়, 1.55 লক্ষ টাকা। পরবর্তীকালে এখান থেকে বেরিয়ে ঠিক আমাদের যে পিছনের অংশ, অর্থাৎ এই হোটেলের পিছনের অংশ হচ্ছে ডুমুরজলা স্টেডিয়ামের পাশে আরো একটি ফ্ল্যাট রয়েছে মানস রায়ের নামে, সেই ফ্ল্যাট থেকেও কিন্তু বেশ কিছু সোনা গয়না উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কে এই মানস রায়? দীর্ঘদিন ধরে আরামবাগের বাসিন্দা এই মানস রায় থাকলেও ব্যবসার সূত্রপাত কিন্তু হাওড়া থেকেই। প্রথমে বাইক ব্যবসা, বাইকের শোরুম খোলা, একাধিক বাইকের শোরুম, হঠাৎ করে সেই শোরুম বন্ধ হয়ে যাওয়া, পরবর্তীকালে হোটেল ব্যবসা চালু করা এবং পাশাপাশি একাধিক জায়গায় প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, সেগুলিকে কিন্তু ব্যবসা শুরু করে এই মানস রায়। তবে বারবার করে বলা হচ্ছে এই মানস রায়ের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, জোর করে জমি দখল থেকে শুরু করে ব্যাংক জালিয়াতি, এমনকি একাধিক জায়গায় আর্থিক দুর্নীতিও রয়েছে মানস রায়ের বিরুদ্ধে।